ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কার নিয়ে সমক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। নির্বাচন দেরি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী টারোর সঙ্গে বৈঠক। অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। এবং আমিরাতে ব্যর্থ মিশন শেষে রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ টেস্ট সিরিজের সাফল্য থেকে টি-20তে অনুপ্রেরণা খুঁজছেন লিটন। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। 10 মাসেও নির্বাচনের দিকে যেতে না পারায় সরকারের ভেতর বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকার অভিযোগ তোলেন তারেক রহমান। ইশরাকের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, শপথে বাধা সৃষ্টির মাধ্যমে স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পেয়েছে। আহমেদ সালেহীন জানাচ্ছেন বিস্তারিত। তরুণদের হাতে জাতীয় পতাকা, স্লোগানে ঐক্যের ডাক, মিছিলে অধিকার প্রতিষ্ঠার আহ্বান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এক হয়েছে তরুণ সমাজ। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 3টি বিভাগের পর ঢাকায় তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকে ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লাখো তরুণের উপস্থিতিতে জনসমুদ্র পরিণত হয় নয়াপল্টন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত হলে তরুণরাই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেন তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভেতরেও বাইরে নির্বাচন নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করার মাধ্যমে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সরকারের উচিত দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমান সাফ জানিয়ে দেন, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান,
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। বাংলাদেশ কারো অধীনে নয় জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি, পিন্ডে কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার বিকেলে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই তিনটি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। এ সময় ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এর আগে 4 দিনের সফরে বুধবার দুপুরে টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে বিস্তারিত জানাতে টোকিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। নেওয়ার পর প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাপান সফরে আসলেন। তিনি জাপানে আজকে দুপুর 2টায় নারিতা বিমানবন্দরে পৌঁছান। এরপর থেকে তিনি মূলত ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আজকেই অন্তত 3টা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠক করার সময় বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বাংলাদেশের যে চলমান সংস্কার তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার চলছে বলে তাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে জাপানের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও তিনি আসলে তার আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এছাড়া আজকের এই বৈঠকটি তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে মনে করা হচ্ছে যে তিনি বাংলাদেশের যে শ্রমবাজার, সেখানে সেই শ্রমবাজার নিয়েও তিনি কথা বলেছেন যাতে জাপানে সেই শ্রমবাজারের দরজাটা উন্মুক্ত করা যায়। তিনি প্রধান উপদেষ্টা এবার যিনি বলছেন যে তিনি সব ফোরামে এটা আলোচনা করবেন, অন্তত যাতে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষকে বাংলাদেশের জাপানের শ্রমবাজারে পাঠানো যায়। তিনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যারা প্রবাসীরা এখানে রয়েছেন তারাও আসলে আশা করছেন যাতে এই মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশের সঙ্গে জাপানের এই শ্রমবাজারটাও যাতে আসলে উন্মুক্ত হয় এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এমনটি তিনি বারবার এটি জানাচ্ছেন। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে বাংলাদেশের চলমান সংস্কার এবং নির্বাচন নিয়ে তিনি জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার তিনি আসলে সেটি পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের নির্বাচন আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারকে জানিয়েছেন বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, যেই পুনর্গঠন চলছে তা শেষ হলেই চলতি বছর ডিসেম্বর অথবা হচ্ছে যে সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তিনি আসলে অনুষ্ঠিত করতে চান। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাপানের টোকিওতে। সব মামলায় দণ্ড ও সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুর্নীতির সবশেষ মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। এদিন মামলা মুক্ত হন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন মামলা এবং বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয় সোমবার। বুধবার সিদ্ধান্ত জানান হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে ডাক্তার জুবাইদাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছেন। মামলা এবং বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক হওয়ায় আপিল না করেও খালাসের সুবিধা পাবেন তারেক রহমানও। এর মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন বিকজ উইদাউট এনি বেসিস
কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজাতে হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। জুবাইদার আইনজীবী বলছেন, এ রায়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। ত্রুটিপূর্ণ মামলা, বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবীও। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিলেন। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলত করে ফেলেছে, এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের জন্য ধন্যবাদ জানান আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১৩ বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অস্ত্র মামলায় ৮ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, ৬ দিন করে মোল্লা মাসুদ সহ ৩ জন। অস্ত্রের উদ্দেশ্য খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, নইলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। সকালে দিনাজপুরের বিরলের বকুলতলা মোড়ে গণসংযোগ ও পথসভায় কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করেছিল। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে এবার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতার মধ্য দিয়ে দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করতে যেমন 1 যুগের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিল করা সহ এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এদিকে মন্ত্রী পরিষদ সচিবকে চলমান সংকট এবং কর্মচারীদের দাবিগুলো অবহিত করা হয়েছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও অধ্যাদেশে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি অভিযোগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 4 দিন নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে 5 জন সচিব আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করার পর ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। ওদের দাবি সবাই বলেছে, স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশে নেই। স্যার বলছে যে প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি। ভূমি সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের বৈঠক শেষে ফোরামের 2 কো-চেয়ারম্যান ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মচারীদের 1 ঘন্টার কর্মবিরতি চলবে। ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন, আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। সংকট সমাধান না হলে 31 মের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিদেশি শিক্ষার্থী ইস্যুতে কঠোর ট্রাম্প, ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত, বাধ্যতামূলক করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাই। মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েনকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া তার অন্য 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে এই আদেশ দেন বিচারক। আদালতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। গ্রেফতারের সময় আসামিদের কাছে থাকা অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ড আদেশ দেওয়া হয়। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন সুব্রত বাইন। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। মাসিক স্বাস্থ্য দিবস, ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দিনটিতে বিশ্বজুড়ে নানা কার্যক্রম হলেও বাংলাদেশে কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকেই প্রতিনিয়ত লড়তে হয় মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিয়ে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ের প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় ৩,৫০০ দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন মানতে হয় তা থেকে এখনও বঞ্চিত অনেকে। মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা যে হেলথে যেটা ব্যাপার, হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়েই। বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে জীবনের গতি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত রোগীর স্বজনদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে হঠাৎ কর্মবিরতি শুরু করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। আর এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। সময় বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে টাইগাররা। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। বাজে সময়ের মধ্যে দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলেছেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। পাকিস্তানের সবশেষ সফরটা স্মরণীয় হয়ে আছে বাংলাদেশ দলের কাছে। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। এবারও অবিশ্বাস্য কিছু করতে চায় ফিল সিমন্সের দল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।